আর ইউ ওকে ডক্টর মেরিডোনা? ডক্টর মেরিডোনা আশ্চর্য হয়ে বলল। তীব্র চৌধুরীর ওয়াইফ? আর ইউ শিওর সিস্টার? নার্স মেয়েটি ডক্টর মেরিডোনার অভিব্যক্তি বুঝল না, হঠাৎ এমন রিয়াক্ট করার কারণটাও বুঝল না। ইয়েস, দ্য গার্ল ইজ তীব্র চৌধুরীর ওয়াইফ। ডক্টর মেরিডোনা এবার তাকালো হৃদির দিকে। বেশি বয়স না মেয়েটার, তীব্র চৌধুরীর বউ হওয়ার মতো যোগ্য বলেও মনে হচ্ছে না। তবে মেয়েটার চোখে মুখে উপচে পড়া মায়া, এমন মায়া ভরা মুখ তিনি খুব কম দেখেছেন। ডক্টর মেরিডোনা এগিয়ে গিয়ে চেক করলো হৃদিকে, গলা আর ঘাড়ের দাগগুলো পর্যবেক্ষণ করে দেখল। তার মতে শারীরিক দুর্বলতার জন্য জ্ঞান হারায়নি। তিনি হৃদিকে আবারও ভালোভাবে চেক আপ করলো। এখন রিপোর্ট দেখে বাকি সব শিওর হতে পারবে। ডক্টর মেরিডোনা হৃদিকে চেক করে বের হতেই হন্তদন্ত পায়ে অনুমতি ছাড়াই কেবিনে ঢুকলো তীব্রকে এলোমেলো অবস্থায় দেখে মেরিডোনার চোখ ছানাবোড়া। তিনি এতটাই অবাক হয়েছেন যে তীব্র যে হৃদির কাছে পৌঁছে গেছে তা তিনি শুধুই দেখে গেলেন। এদিকে তীব্র হৃদির কাছে এসে পাগলের মতো ঝাঁকিয়ে বলল, এই বউ ওঠ, এই বউ, এই কি হচ্ছে তোর? আমাকে বল প্লিজ। এই হৃদি ওঠ না, গেট আপ। ডক্টর ম্যারিডোনার এবার হুঁশ ফিরল। তিনি হন্তদন্ত হয়ে তীব্রর কাছে গিয়ে বলল, রিল্যাক্স তীব্র, শি ইজ ফাইন, রিল্যাক্স, শি ইজ জাস্ট স্লিপিং। তীব্র ঝট করে উঠে ডক্টরের মুখোমুখি হয়ে বলল, কি ভালো ডক্টর হয়েছেন, হ্যাঁ? ওর জ্ঞান ফেরেনি কেন? ডক্টর মেরিডোনা এমন উত্তেজিত তীব্রকে দেখে কিছু বলার ভাষায় খুঁজে পেলেন না। তীব্র চৌধুরীকে মিলাতে তার বেশ বেগ পোহাতে হচ্ছে। আদৌ মানুষটা আসল নাকি নকল? ডক্টরকে চুপ থাকতে দেখে তীব্র রেগে বলল, হোয়াট হ্যাপেন টু হার ডক্টর, টেল মি। তীব্রর চিৎকার শুনে ডক্টর ম্যারিডোনা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল। এদিকে তীব্রর চিৎকার শুনে মীর ও দৌড়ে ঢুকল। তীব্রকে রাগে ফুঁসতে দেখে মীর তপ্ত নিঃশ্বাস ফেলে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, প্লিজ শান্ত হ, আগে ওনাকে বলতে দে। শান্ত হয়ে ডক্টরের কথা শোন। ইতোমধ্যে একজন ওয়ার্ড বয় হৃদিতার কিছু রিপোর্ট নিয়ে গেল। ডক্টর ম্যারিডোনা একবার রিপোর্টগুলো দেখে তীব্রর দিকে এগিয়ে গেল। তীব্র নিজেও দেখল রিপোর্টগুলো। ডক্টর ম্যারিডোনার তীব্রকে দেখে ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন মিস্টার চৌধুরী, হৃদি তার শারীরিক কোনো দুর্বলতার সমস্যা নেই, হয়তো মানসিক কোনো সমস্যা বা কোনো ঘটনা থেকে কিছু দেখে ভয় পেয়েছে। আপনার ওয়াইফের মানে ওনার কি মানসিক কোনো সমস্যা আছে? এমনটা কি প্রায় হয়? মাথা ব্যথা বা মাথায় কোনো? তীব্রর গম্ভীর গলায় জবাব দিল, ভয় পেয়েছে টিভিতে হরর মুভি দেখে। ইউ মিন টু সে হৃদি হরর মুভি দেখে ভয় পেয়েছে? ডক্টর ম্যারিডোনার কথায় তীব্র প্রতি উত্তর করল না। গম্ভীর মুখ করে উঠে ভেতরের রুমে ঢুকে পড়লেন। ততক্ষণে হৃদির জ্ঞান ফিরেছে। নার্স মেয়েটি তীব্রকে দেখে ড্যাব ড্যাব করে তাকালো তীব্রর দিকে। কালো ঢোলা একটা ট্রাউজার সাথে একটা নেভি ব্লু শার্ট জড়ানো, চুলগুলো একদম এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালে। পরিহিত শার্টের ওপরের বোতাম কয়েকটা খোলা, যার কারণে ফর্সা বুকের অনেকাংশ দৃশ্যমান। এলোমেলো সুঠামদেহী সুশ্রী সুদর্শন পুরুষটি সবার নজর কাড়তে সক্ষম। নার্স মেয়েটিও বাদ যায়নি। এদিকে তীব্র হৃদির দিকে এগিয়ে গেল। হৃদির জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। সে বারবার বাংলায় জিজ্ঞেস করছে, এটা কোন জায়গা? আমি এখানে কি করছি? কিন্তু কানাডিয়ান নার্স মেয়েটি বাংলা বুঝতে অক্ষম হওয়ায় হৃদির কথার অর্থ বুঝতে ব্যর্থ হলো। হৃদি তীব্রকে আসতে দেখে ঝট করে উঠতে চাইলেও উঠতে পারল না। মাথায় অসহ্য ব্যথাটা যেন আবারও ফিরে এসেছে। তবুও সেটা তীব্রকে বুঝতে না দিয়ে মিষ্টি হেসে হাত বাড়াতেই তীব্র গম্ভীর মুখে হৃদির বাড়িয়ে দেওয়া হাত না ধরে সরাসরি মুখ গুজল হৃদির গলার ভাঁজে। দুহাতে হৃদিকে জড়িয়ে ধরল নিজের সাথে। হৃদি হতবাক হয়ে গেল তীব্র কাণ্ডে। আর চোখে নার্স মেয়েটিকে দেখল স্ট্যাচুর মতো হাঁ হয়ে দাঁড়িয়ে থাকতে। হৃদি দুহাতে তীব্রকে সরাতে চাইলে তীব্র বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? হৃদিতা আমতা আমতা করে বলল, মানে আমার বাসায় নেই তো? হৃদি হক চকিয়ে গেল তীব্রর কথায়। বিনা বাক্যে তীব্রকে চরম নির্লজ্জের ট্যাগ দেওয়াই যায়।
হৃদি আর চোখে আবারও নার্সটিকে দেখে বলল, বাসায় চলুন। তীব্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে হৃদিকে কোলে তুলে বেরিয়ে গেল কেবিন থেকে। এতক্ষণ যে নার্সটি তীব্রকে চোখ দিয়ে গিলে খেল তাতে তীব্রর বিন্দুমাত্র যায় আসেনি, বরং তার ভাবসাব এমন যেন এখানে ওরা ছাড়া আর কেউ নেই। সে হৃদিকে কোলে তুলে বের হতেই নার্সটিও বের হলো। ডক্টর ম্যারিডোনা তখন চেয়ারে বসে গভীর ভাবনায় মত্ত। তীব্রকে বের হতে দেখে চট করে উঠে দাঁড়ালো। তীব্র দরজা পর্যন্ত এসে বলল, বউ, দরজাটা একটু টান দিন। হৃদি তীব্রর কথায় দরজা টান দিয়ে খুলতেই তীব্র হৃদিকে কোলে নিয়েই বেরিয়ে গেল। তীব্র বের হতেই ডক্টর ম্যারিডোনা আবারও রিপোর্টগুলো দেখলেন, তবে আর চোখে তাকালো নার্সটির দিকে। অল্প বয়সী সুন্দরী নার্সটিকে দেখে মৃদু হাসল। মেয়েটি যে তীব্র চৌধুরীকে দেখে থ হয়ে গেছে তা বুঝতে অসুবিধা হলো না। তিনি নার্সটিকে আর কিছু বললেন না, রিপোর্ট দেখায় মনোযোগী হলো। কানাডার রাস্তা ধরে তখন গাড়ি চলছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় গাছপালা আর সরু রাস্তা। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পেছনের সিটে বসে আছে তীব্র, আর তীব্রর বুকের মাঝে গুটিসুটি মেরে নীরবে ঘুমিয়ে আছে হৃদিতা। তীব্রর পেছনের সিটে বসে আছে কালো পোশাক পরা একজন লোক, যার হাতে বন্দুক, আর তা তাক করা আছে তীব্রর দিকে। সামনে একজন লোক ড্রাইভ করছে, কিন্তু তীব্রকে দেখে বোঝার উপায় নেই তার মাথার পেছনে বন্দুক ধরে আছে কোনো শত্রু। প্রায় ঘন্টা দুয়েক পার হয়েছে হয়তো। তীব্র চুপচাপ বসে থেকে বউয়ের ঘুমন্ত বাচ্চা মুখখানা দেখছে আর দু হাতে হৃদিকে বুকে চেপে আছে। কোথায় যাচ্ছে আপাতত তা জানা নেই, আর না জানার ইচ্ছে আছে। সে তো তার পিচ্ছি বউয়ের মুখাবয়ে মত্ত। তীব্রর দিকে দেখতে দেখতেই বিড়বিড় করে বলল, মায়া, আজ তো একটা মায়া পড়ি। অকারণে এই মায়া জড়িয়ে গেছে। এই আস্ত মায়াটাকে বুকে জড়িয়ে রাখলে সব ভুলে থাকা যায়। ইতোমধ্যে হৃদি নড়ে চড়ে উঠে ঘুম ঘুম চোখজোড়া মেলতেই বসল সে তীব্রর বুকে, কারণ শ্বাস নিতেই মাতাল করা কড়া পারফিউমের ঘ্রাণ পেল। হৃদি তীব্রর মাতাল করা ঘ্রাণ শুকে নেওয়ার মতো মুখ ঢুবালো তীব্রর উষ্ণ বুকে। বুকে নাক মুখ ঘষে মাথা তুলে তীব্রর দিকে তাকাতেই দেখল তীব্র মুচকি হেসে তার দিকে তাকিয়েছে। তীব্রকে এভাবে তাকাতে দেখে হৃদি লজ্জা পেয়ে আবারও মুখ ডোবালো উষ্ণ বুকে। তীব্র হৃদিকে এত লজ্জা পেতে দেখে বলল, লজ্জা পরখানোর প্রতিযোগিতা হলে আপনাকে নোবেল দেওয়া হতো বউ। হৃদি মুচকি হেসে তীব্র কোল থেকে উঠতে বসতেই পেছনে বসা লোকটাকে দেখে আঁতকে উঠে চিৎকার করল। আহ! তীব্র ঝটপট হৃদিকে আবারও টেনে বুকে আগলে নিল। সে জানতো এমন কিছু হবে। হৃদি ভয়ে তীব্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, পিছে আমার মাথার পিছে একজন বন্দুক ধরে আছে। তীব্র হৃদির কপালে গালে পরপর উষ্ণ স্পর্শ দিয়ে মিহি গলায় বলল, ভয় পেতে নেই বউ পাখি, শান্ত হন, আমি আছি তো। হৃদি তীব্রর কথায় ছল ছল চোখে তাকালো তীব্র দিকে। তীব্র দীর্ঘশ্বাস ফেলে হৃদির কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এদিক ওদিক কোনো দিক তাকানোর প্রয়োজন নেই। আপনি এইভাবে চুপটি করে থাকুন, কিছু শুনতে পাবেন। হৃদি তীব্রর কথায় শান্ত হতে পারল না। ছল ছল নয়নে ছটফট করে বলল, ওনারা আপনার মাথার পেছনে বন্দুক ধরে আছে কেন? তীব্র ক্ষিপ্ত হয়ে বিড়বিড় করে বলল, বালগুলোর মরার পাকটা গজিয়েছে তাই। হৃদি তীব্রকে বিড়বিড় করতে দেখে বলল, কি হলো বলুন। তীব্র তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, জানি না বউ। হৃদি কাঁদতে কাঁদতে বলল, ওনাকে বলুন আপনাকে ছেড়ে দিতে। তীব্র কিছুক্ষণ হৃদির কান্নামাখা মুখটা দেখে বলল, শুনুন বউ। হৃদি তীব্র দিকে তাকাতেই তীব্র বলল, আপনাকে একটু টেস্ট করি বউ, আপনি অনেক ইয়াম্মি বউ। হৃদিতা তীব্রর এমন কথায় কান্না ভুলে ড্যাব ড্যাব করে তাকালো তীব্রর দিকে। কোনো জন্মে কেউ এমন আবদার কাউকে করেছে কি না জানা নাই। সে কি খাবার নাকি? তাকে কি খাওয়া যায়? অদ্ভুত সব বাক্য তীব্রর। আপনাকে একটু টেস্ট করি, মানে সে কি টেস্ট করার মতো কোনো কিছু? তীব্র হৃদিকে কান্না ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসল। ধীরে ধীরে হৃদিকে কোলে তুলে মুখটা হৃদির মুখের কাছে এনে ফিসফিস করে বলল, ট্রাস্ট মি বউজান, ইউ আর ভেরি টেস্টি অ্যান্ড আই লাভ ইউর টেস্টি বডি স্মেল। তীব্রর উষ্ণ নিঃশ্বাস হৃদির মুখে পড়তেই হৃদির সম্পূর্ণ শরীর শিহরিত হলো।
মৃদু কম্পন সৃষ্টি হলো পুরো শরীর জুড়ে। শুকনো ঢোক গেলে নিজেকে সামলাতে চাইলেও তীব্র নিঃশ্বাসের ঘনত্বে বেশিক্ষণ স্বাভাবিক থাকতে পারল না হৃদিতা। তিরতির করে কেঁপে উঠল ঠোঁটজোড়া। তীব্রর হাতের ছোঁয়া তখন পিঠ বেয়ে ঘাড়ের কাছে আসতেই আচমকা গলার পেছনের অংশে চিনচিন ব্যথায় ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল হৃদির। হৃদি জ্ঞান হারিয়ে চোখ বন্ধ করতেই তীব্র ঠোঁট ছোঁয়ালো হৃদি ঠোঁটে। জ্ঞানহীন হৃদিকে একদম পিষ্টে ধরল বুকে। অস্থির লাগছে তীব্রর, তবুও নিজেকে শক্ত করে সিটে হৃদিকে শুইয়ে দিয়ে ওড়না দিয়ে পুরো শরীর ভালোভাবে পেঁচিয়ে দিয়ে কানাডিয়ান ভাষায় লোকটিকে তীব্র বলল, গাড়ির সামনে থেকে সাইড কর, তোদের গাড়িতে বসবো। মেয়েটি গাড়িতে থাকবে, তোদের আমাকে দরকার, ওকে না? লোকটিও কানাডিয়ান ভাষায় বলল, আমি তোকে ভরসা করছি না, তোকে বাগে পাওয়া সহজ নয় তীব্র চৌধুরী, বাট মেয়েটির জন্য তুই এখনো কোনো কিছুই করতে পারিসনি, তাই মেয়েটাও আমাদের সাথেই যাবে। তীব্র চোয়াল রাগে শক্ত হয়ে এলো। হৃদি এই মুহূর্তে গাড়িতে না থাকলে এই চুনোপুটিকে মারতে আমার 2 মিনিটের বেশি সময় লাগতো না। নেহাতে বালির বউ আমার হাত পায়ে বেঁধে রেখেছে, নয়তো। তীব্র ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, ওকে সাথে নিলে ধ্বংস হতে বেশি সময় নেই তোদের। অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট নো চয়েস ইজ ইয়োর্স। লোকটি তীব্রর ঠান্ডা হুমকিতে খানিকটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিল। আজ তার মৃত্যু নিশ্চিত ছিল তীব্র চৌধুরীর হাতে, কিন্তু তীব্র চৌধুরী এখনও কিছুই করেনি। মানে লোকটি তার লিডার পর্যন্ত তীব্রকে পৌঁছাতে পারবে, তাও একা। আজ না তার সাথে কোনো গার্ড আছে, আর না কেউ। তাছাড়া মেয়েটা তাদের কি কাজের? তারা শত্রুতায় কখনো মেয়েদের আনে না। তাছাড়া লিডার পর্যন্ত তীব্র চৌধুরীকে একা নিয়ে আসাই মূল কথা। তাই লোকটি তীব্র কথা মেনে নিয়ে বলল, 5 মিনিট দূরে আমাদের গাড়ি আছে, এখানে থেকে হেঁটে ওখানে পর্যন্ত যাব, কিন্তু তোর হাত আর চোখ বাঁধা থাকবে। তীব্র কয়েক পলক হৃদিকে দেখে মুখে ওড়না টেনে দিয়ে হাত দুটো পেছনে করতেই লোকটা হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। এরপর চোখ বেঁধে তীব্রকে গাড়ি থেকে নামিয়ে কিছু দূর হেঁটে অন্য গাড়িতে বসিয়ে দিল। তীব্র জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে সেভাবেই বসে রইল। জঙ্গলে ঘেরা একটা আদিম যুগের পুরনো বাড়ির কাছাকাছি এসে গাড়ি থামায় তীর। সামনে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, খুব সাবধানে যেতে হবে। তীর লাবিব দুজনেই পেছনে হৃদিতার দিকে তাকালো। তীর অসহায় গলায় বলল, ইয়ে মানে পিচ্ছি ভাবি, আমরা এর আগে আপনাকে নিয়ে যেতে পারবো না। আপনি মীরের সাথে গাড়িতেই থাকুন, ওখানে পরিস্থিতি কেমন সেটা। প্লিজ তীর ভাইয়া, ওনাকে আমাকে ওনার কাছে নিয়ে চলুন। ওনার কিছু হলে আমি থাকবো কি করে? আমি এখানে থাকতে পারবো না ভাইয়া। তীর দীর্ঘশ্বাস ফেলে বলল, পিচ্ছি ভাবি, তীব্রর কিছু হবে না। আপনি ওখানে গেলে রিস্ক বাড়বে। আপনার কিছু হলে তীব্র আমাকে আগেই কবরে পাঠাবে। প্লিজ ভাবি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিছু হবে না আমার, আমি জানি তীব্র আমার কিচ্ছু হতে দেবে না। প্লিজ প্লিজ আমায় নিয়ে চলুন আপনাদের সাথে। কিন্তু ভাবি আম্মা, আপনি গেলে বস অনেক রেগে যাবে। বস আপনার জন্যই স্বেচ্ছায় ধরা দিয়েছে, যাতে ওরা আপনার কোনো ক্ষতি না করে। আমি কিছু জানি না, আমি যাবই। আপনারা না নিয়ে গেলে আমি একাই যাব। লাবিব তীর অসহায় দৃষ্টিতে তাকালো একে অপরের দিকে। মীর ইতোমধ্যে বাইক নিয়ে হাজির হয়েছে, সাথে বড় একটা ব্যাগ, পরনে পুরো কালো পোশাক, প্রফেশনাল বাইকারদের মতো হাতে গ্লাভস, মাথায় ব্ল্যাক হেলমেট। মীর ব্যাগটা লাবিবের দিকে এগিয়ে দিয়ে একবার তাকালো হৃদিতার দিকে। কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। মায়াবী মুখখানা চুপসে আছে, কান্নার ফলে এখনো ভেজা আছে চোখের পাপড়িগুলো। মীর তপ্ত নিঃশ্বাস ফেলে লাবিবের দিকে তাকিয়ে বলল, সব গান লোড করা আছে। ম্যাপের হিসেব অনুযায়ী আমাদের উত্তরের রাস্তা দিয়ে যেতে হবে। আমরা যাব জঙ্গল দিয়ে। তীরের বাকি 5 জন গার্ড হৃদি সহ পশ্চিমের রাস্তা দিয়ে আসবে, এদিকে রিস্ক কম থাকবে। হৃদিতাকে নিয়ে যাবে দেখে তীর বিরোধিতা করে বলল, হৃদিকে ওখানে নিয়ে যাওয়ার রিস্ক হবে মীর। মীর দীর্ঘশ্বাস ফেলে বলল, রেগে গেলে আরো বেশি রিস্ক হবে। তাছাড়া বাড়িটার পেছন দিকে সরু রাস্তা দিয়ে পাকার রাস্তায় ওঠা যাবে, এর বেশি যেন সম্ভব হয়নি। সো লেটস গো। গাছপালায় ঘেরা ঘন জঙ্গলের চারদিকে অন্ধকার হলেও চাঁদের আলোয় পথ দেখা যাচ্ছে। সেই পথ ধরেই এগিয়ে যাচ্ছে তীর। হৃদিতা সহ বাকি 5 জন তীব্রর বিশ্বস্ত বডিগার্ড। 2 জন গার্ড সামনে খুব সাবধানতার সহিত ধীরে পা ফেলে এগিয়ে যাচ্ছে, 2 জন পিছনে পিছনে হাঁটছে।
তবে সবাই খুব সাবধানে শব্দহীন হাঁটলেও হৃদির হাঁটায় কিছুটা শব্দ শোনা যাচ্ছে। যেহেতু প্রায় কাছাকাছি চলে এসেছে তারা, তাই লাবিব হৃদিতার উদ্দেশ্যে বলল, পিচ্ছি ভাবি, হাঁটার সময় খুব সাবধানে পা ফেলবেন। হৃদিতা যথেষ্ট চেষ্টা করছে শব্দবিহীন হাঁটার, কিন্তু তীর বা বাকিদের মতো হচ্ছে না, কারণ এরা সবাই আগে থেকেই ট্রেন্ড। তাদের এই প্রশিক্ষণ আগে থেকেই করা আছে। আবার সবার হাতেই একটা করে গান। হৃদিতা প্রথমে কিছুটা ঘাবড়ালেও পরিস্থিতি মানতে হয়েছে। জীবনে যা দেখেনি আজ তা দেখছে। নিজের জীবনকে তার ট্র্যাজেডিতে ভরপুর জীবন লাগছে। ভাঙ্গা বাড়ির কাছাকাছি আসতেই তীর সবাইকে ইশারায় সাবধান হতে বলল। তাদের থেকে কিছুটা দূরে দেখা গেল দুইজন লোককে, হয়তো পাহারা দিচ্ছে। তীর ইশারা করতেই একজন গার্ড হাতে থাকা কিছু ফেলে শব্দ করতেই লোক দুটো গান তাক করলো এদিক ওদিক। দুজন দুদিকে যেতেই তীর ইশারায় হৃদিকে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে অন্ধকারে মিশে গেল। হৃদি ভয়ে ভয়ে মনে মনে দোয়া দরুদ পড়ছে। হঠাৎ কিশোর শব্দে সামনে তাকাতেই চমকে উঠল। তীর চাকু নিয়ে গলার রগ কেটে ফেলেছে লোকটার। হৃদি আঁতকে উঠে মুখে হাত দিয়ে চেপে ধরল। অপর লোকটাকেও গার্ড একইভাবে মেরে ফেলেছে। হৃদির হাত পা জমে গেল। রক্ত দেখার ভয়ে দু হাতে চোখ মুখে ঢেকে রেখেছে। একটু পরেই তীরের ফিসফিস আওয়াজ কানে এলো। রিল্যাক্স ভাবি, প্লিজ জ্ঞান হারিয়েন না, সামনে অনেক রিস্ক আছে। হৃদিতা তীরের কথায় নিজেকে কিছুটা সামলে নিল। আবারও তারা হাঁটতে শুরু করলো। পুরানো ভাঙ্গা বাড়ির কাছে আসতেই মাঠের মতো কিছুটা ফাঁকা জায়গা দেখা গেল। সেখানে মৃদু আলো জ্বলছে। ওরা আরও কিছুটা এগোতেই হৃদি চমকে উঠে চিৎকার করার আগেই তীর হৃদির মুখ চেপে ধরল। করুণ স্বরে বলল, প্লিজ ভাবি, সাউন্ড করবেন না, আমার উপরে ভরসা করুন, তীব্রর কিছু হবে না। হৃদি তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তীর হৃদির মুখ থেকে হাত সরিয়ে হাতের ইশারা করতেই পাঁচজন খুব সাবধানে ছড়িয়ে গেল। তীর অসহায় দৃষ্টিতে একবার তীব্রত একবার হৃদিকে দেখল। তীব্রকে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রেখেছে। কপাল চুইয়ে রক্ত পড়ছে, মাথাটা ঝুঁকে আছে, যার ফলে সিল্কি চুলগুলো হাওয়ায় দুলছে। তবে তীব্র জ্ঞানহীন না, তার মস্তিষ্ক সচল। তীব্র সেভাবে থেকেই কথা বলল, কলেজ ওজন করতে বেশি সময় নেব না, আই প্রমিস। সামনে কালো পোশাকে বসা লোকটা হেসে বলল, তুই আমাকে অবাক করছিস তীব্র, জাস্ট অবাক। আমি বিশ্বাস কর, 10 বছর এই প্রথম তোকে দেখে আমি অবাক হচ্ছি। তীব্র লোকটাকে আরো অবাক করে দিয়ে বলল, আমি নিজেকে চিনতে পারি না। তুই আমাকে ধরে নিয়ে আসার সাহস করেছিস, অথচ দেখ আমি তোর সাহসের প্রতিদান দিচ্ছি না। লোকটা কুটিল হেসে বলল, দাঁড়ানোর শক্তি নেই, তবুও তোর তেরামি কঠিন ব্রো। আমি চাইলে তোকে এক্ষুনি উপরে টপকে দিতে পারি। তীব্র মাথাটা তুলে শরীরটা চেয়ারে এলিয়ে দিয়ে বলল, সে সাহস তোর নেই। সাহস থাকলে এতক্ষণ সময় নিতি না। বেজন্মা কুত্তাদের সাহস থাকে না। লোকটা চট করে রেগে তীব্রর দিকে গান তাক করে বলল, প্রমাণ চাই তোর, তাই না? আজ তোকে মেরেই প্রমাণ করব। বলে যেই না পিস্তলের ট্রিগারে চাপ দেবে, হুট করে একটা গুলি এসে লোকটার হাতে লাগতেই চারদিকে হইচই পড়ে গেল। তীর সহ গার্ডরাও এবার গুলি চালাতে শুরু করেছে। তীর দ্রুত এসে তীব্রর হাতের বাঁধন খুলতেই তীব্র বলল, আমার বউ কোথায়? ওকে বাড়িতে পৌঁছে দিয়েছিস? তীর এত কিছুর মধ্যেও অবাক হয়ে বলল, তুই আর তোর বউ ব্রো আছে এখানেই। তীব্র চমকে উঠে কিছু বলার আগেই ঝড়ের গতিতে এসে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তীব্র নির্বাক হয়ে বুকের সাথে লেপ্টে থাকা হৃদিকে এক পলক দেখে সাথে সাথে তীরের পকেট থেকে গান নিয়ে শুট করলো তীরের পেছনে আসা একটা লোককে। এই বউ, আপনি এখানে কেন? হৃদি তীব্রর কথায় আরো শক্ত করে ধরল তাকে। তীব্র তীরের দিকে তাকিয়ে বলল, ওরে বাসায় রেখে আসিস নি কেন? তীর ভ্যাবলার মতো হেসে বলল, তোর বউ তোর থেকেও জেদি। বলেই আবারও শুট করতে করতেই বলল, ভাবি কিছুতেই তোকে ছাড়া যেতে রাজি হয়নি। ইতোমধ্যে মীর বাইক নিয়ে স্পটে পৌঁছে গেছে। তীব্রর বুকে হৃদিকে দেখে কিছুটা শান্তি মীর নিজে পেল যেন। কিন্তু এত রিস্ক নিয়ে হৃদিকে এখানে রাখা ঠিক নয়। মীর কিছু বলার আগেই মুখোমুখি হলো তীব্র রাগী চাহনির।
ক্ষিপ্ত স্বরে বলল, ওর কিছু হলে তোদের দুটোকে পুঁতে রেখে যাবো শালা। তীর ক্যাবলার মতো হেসে বলল। এই সুযোগ তুই এমনিতেই দিবি না। বলতে বলতেই শ্যুট করলো অন্যদিকে। এদিকে গোলাগুলির শব্দে হৃদি ক্ষণে ক্ষণে ভয়ে কেঁপে উঠছে। মীর, তীব্র, লাবিব, তীরসহ গার্ডরা কেউ থেমে নেই। মুখে কথা বললেও হাত ঠিকই চলছে। তীব্র এক হাতে হৃদিকে বুকে চেপে কিছুটা সরে এসেছে বড় গাছের আড়ালে চলে আসলো। হৃদিকে ভালোভাবে বুকে মিশিয়ে নিতেই, হৃদি তীব্রর গলা জড়িয়ে ধরতেই তীব্র কিছুটা রাগী গলায় বলল, এমনি গলা জড়িয়ে ধরেছিস কেন? ছাড়। আহ, গুন্ডাগুলোকে আমি কিভাবে মারবো রে? হৃদি তা কাঁদতে কাঁদতেই বলল, জানি না, আপনার গুলি লাগলে আমারও লাগুক, আমি থাকতে পারবো না আপনি ছাড়া। হ্যাঁ, থাকতে পারবো না। দুদিনে এত অধৈর্য হলেও চলবে বউ? হৃদি উত্তর করল না, টেনে ধরল তীব্রকে। তীব্র হৃদিকে টেনে বুক থেকে সরিয়ে দু হাতে ছোট্ট মুখখানা ধরে বলল, কিছু হবে না বউ, কাঁদতে নেই তো জান। তীব্র কাঁদতে মানা করলেও হৃদি এবার হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলল, শুনছেন, আমি ভালোবাসি আপনাকে অপ্রিয় রাক্ষস মশাই। তীব্র খানিকটা গম্ভীর মুখে বলল। প্রিয় নাকি অপ্রিয়? হৃদি তীব্রর দিকে তাকিয়ে ছলছল নয়নে বলল, আপনি খুব খারাপ, বাজে, তাই আপনি অপ্রিয় রাক্ষস মশাই। তীব্র হৃদির কথায় মুচকে হাসল। শান্তির শ্বাস নিয়ে হৃদির কপালে চুমু এঁকে বলল, কাঁদতে বারণ করলাম না? চুপ করেন, আমি আছি তো। হৃদি তার কান্না কিছুটা কমে আসতেই তীব্র বলল, আপনি এখানে থাকুন, আর খবরদার এখান থেকে নড়বি তো। বলেই তীব্র গান হাতে গুলি ছুড়তে লাগলো। হৃদি গুলির এত শব্দে কান চেপে ধরল। ভয়ে বুক কাঁপছে। হৃদির কাছে মনে হচ্ছে সে মুভির শুটিং দেখছে, কিন্তু না, এসব তো বাস্তব। হৃদিতা আর পারল না, তীব্রকে দেখে দৌড় দিল। আবারও একদম তীব্রর বুকে মিশে গেল, জড়িয়ে ধরল। তীব্র অবাক হয়ে ঝট করেই নিজেকে হৃদি সমেত নিয়ে আবারও আড়ালে চলে গেল। বউয়ের প্রতি এমনিতেই সে দুর্বল, আর এই বউ তার কলিজা বের করে আনছে। বাই চান্স যদি গুলি লেগে যায়, তীব্র বুঝে পায় না এই পিচ্চি একটা বউয়ের প্রতি সে কিভাবে এত দুর্বল। তীব্র এবার রাগ মিশ্রিত গলায় বলল, এমনি বারবার সাপের মধ্যে পেঁচাচ্ছিস কেন আমার শরীর? বাল ছাড়। উহ, এদেরকে না মারলে এরা আমাকে সাবান পানি ছাড়া ধুয়ে দেবে রে বোন। উহ, এটা কারোর সময় না বউ, পুরোটাই রিস্ক জোন। আমি কিছুই জানি না, আমি আপনার বুকে থাকবো, ভয় করছে আমার। এই তুই না বললি আমার সাথে মরতেও রাজি আছিস, তুই মরার ভয় পাচ্ছিস কেন? হৃদি মুখটা তুলে তীব্র দিকে তাকিয়ে বলল, আপনার বুকে আমার মৃত্যু হলে তা আমি সাদরে গ্রহণ করতে পারবো, কিন্তু আপনি বিহীন বাঁচা তো দূরে থাক, আপনি বিহীন মরতেও প্রস্তুত না আমি। তীব্র হৃদির কথায় অবাক দৃষ্টিতে তাকালো। এসব ফিল্মি কথাবার্তা তার কোনো কালেই পছন্দ ছিল না, অথচ হৃদির মুখে এই কথাটাই যেন আজ তার হৃদয় স্পর্শ করল। তবে বউয়ের সাথে সাথে নিজেও এখন পাগলামি করলে বিপদে পড়তে হবে, তাই কিছুটা বিরক্তির সুরে বলল, এখান থেকে বের হই বউ, দরকার হলে তোকে সারাক্ষণ কোলে বসিয়ে রাখবো, সারাদিন তোকে কোলে নিয়ে ঘুরবো। উহ, তীব্র হতাশ হলো। বউ যেন তার সঙ্গ পেয়ে জেদি হয়ে উঠেছে। তীব্র হৃদিকে টেনে বুকে ভালোভাবে চেপে ধরল। হাতের ইশারা করতেই সবাই ভাগ হয়ে দুই দিকে ছুটল কোথাও। তাদের পেছনে ছুটল কিছু সংখ্যক লোক। তীব্র এই সুযোগে হৃদিকে নিয়ে উঠে বসলো বাইকে। হৃদি তাকে বুকে জড়িয়েই বাইকের সামনে বসিয়ে দিল। তীব্রর গায়ে থাকা রক্তে মাখা ঢোলা টি শার্টের ভেতরে হৃদিকে ঢুকিয়ে নিয়ে বলল, শক্ত করে ধর আমাকে। হৃদি হক চকিয়ে শক্ত করে ধরতেই তীব্র বলল, ওড়না খোল। কি? বালের কি? দে ওড়না দে। না, অনেক মানুষ। হ্যাঁ সেই, এগুলোগুলির মধ্যে মানুষ তো তোকেই দেখবে, তাছাড়া তোর মনে হয় আমি তোকে কাউকে দেখার সুযোগ দিব? দেখবো, তুই তো আমার সাথেই লেপটে আছিস, এবার ওড়না ছাড়। তীব্র হৃদির ওড়না দিয়ে হৃদিকে নিজের সাথে বেঁধে নিল। এক হাতে বাইক চালু করে অন্য হাত হৃদির পেছনে রেখে হৃদিকে আরও একটু মিশিয়ে নিয়ে হৃদির পা দুটো তীব্রর কোমরে জড়িয়ে নিতে বলেই বাইক স্টার্ট দিল। আঁকাবাঁকা জঙ্গলের সরু রাস্তা দিয়ে বাইক ছুটিয়ে যেতে যেতে পেছন থেকে তীব্রকে ফলো করে দুটো গাড়ি ধেয়ে আসতে শুরু করলো। তীব্র বাইক উড়িয়ে নিয়ে যাচ্ছে যেন, তবে অপরপক্ষ থেমে নেই।
স্পিড বাড়ানোর সাথে সাথে তীব্রর বাইককে উদ্দেশ্য করে গুলিও ছুঁড়েছে অনবরত, কিন্তু একটাও নিশানা মতো লাগছে না, কারণ সরু রাস্তা পেরিয়ে এখন মেইন রাস্তায় উঠেছে, যার ফলে একে বেঁকে তীব্র বাইক চালাচ্ছে। তীব্র বাইকের আয়নায় দেখে এক হাতে হৃদিকে ধরে অন্য হাতে গান তাক করলো পেছনে। টায়ার বরাবর একটা গুলি মারতেই গাড়ি উল্টে পড়ল। উল্টে পড়ার মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটল চারদিকে। তীব্র গতি বাড়িয়ে ছুটল। বিকট শব্দে হৃদি তীব্রর সাথে আরও ছেটে যেতেই তীব্র বলল, বেব, হৃদি তা সেভাবেই থেকেই বলল, হুম। is this position is good? Actually, I like this position. হৃদি তীব্রর কথা না বুঝতে মুখটা তুলে বের করলো তীব্রর গলা দিয়ে। পুরো মুখে রক্ত লেগে আছে। তীব্র আবারও কিছু বলার আগে হৃদি অবুঝের মতো বলল, এখানে আপনি পজিশন। কথাটা বলেই পরক্ষণেই সবটা বুঝে আনমনেই মুখ হাঁ হয়ে গেল। মানে কোন লেভেলে এসেছে? এসব মানা যায়? এই মুহূর্তে জীবনের গ্যারেন্টি নাই। এসেছে সব পজিশন নিয়ে। হৃদিতে খানিকটা রেগে তীব্রর গলায় দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল। তীব্র আয়নায় পেছনের গতি দেখে বলল, আপনারই সুযোগ যান কামরান, আমি সুযোগ পেলে কিন্তু ছাড়াছাড়ি নেই। অসভ্য। তীব্র হৃদির কথায় মুচকে হেসে বলল, বউ, দ্বিতীয় বাসন না সেরে মারতে হবে? ও বউ, চলুন আগে বাসন সেরে নেই। বাসন না করে মরলে আল্লাহ পাপ দিবে, পাপ। হৃদি কি বলবে বুঝতে পারল না। মানুষ মৃত্যু পথেও এমন ভাবনা রাখতে পারে? এটা আদৌ মানুষ? একটার পর একটা গুলি ছুটে আসে, কোন একটা গুলি লাগলে সব শেষ। আর এই লোক মানে? হৃদিতা আর কিছু বলল না, বলার জন্য না, এই লোক আসলে অসভ্য। তীব্র আবারও কিছু বলার আগে হৃদি বলল, আল্লাহর ওয়াস্তে মুখটা বন্ধ রাখুন। আপনি তো দেখছি শুধু পাষাণ না, অসভ্য সর্দারও বটে। তীব্র কৌটিল হাসল। বউকে এভাবে বিভ্রান্ত করে মজা লাগছে যেন। আরও একটু বিভ্রান্ত করতে বলল, বেবি, I want a deep lip kiss. May I? হৃদি কিংকর্তব্য বিমূঢ়। মেয়ে আই? পারমিশন নেওয়ার ধৈর্য কি আছে তীব্রর? এই পরিস্থিতিতে এমন কিছু করবে এটা কল্পনাও করেনি হৃদিতা। তীব্র হৃদির ঠোঁট দুটো ছেড়ে একবার সামনে তাকিয়ে বলল, প্লিজ অ্যাটাক ফ্যাটাক করিস না বউ। Because I want it again. গাড়ি চলছে ঝড়ের গতিতে। তীব্র বাইকের কাছে এক পলক দেখে আগের স্পিডে বাইক চালাতে লাগলো। হৃদিতা প্রশ্ন করল, ওরা আপনাকে মারতে কেন চাইছে? কি করেছেন আপনি? হৃদির কথায় তীব্রর সহজ উত্তর, অনেক কিছুই তো করেছে, হিসাব করে নেই কখনো। মাফিয়াদের পদে পদে শত্রু থাকে। মাফিয়া? মানে আপনি মাফিয়া? তীব্র বাইকের স্পিড বাড়িয়ে বলল, তাই তো মনে হয়। হৃদি ভেবে পেল না এরপর আর কি বলা যায়। এক জীবনে আজ সে কত কিছুই দেখল যা তার ধারণার বাইরে। তীব্র টি শার্টের মধ্যে ঢুকে থাকায় হৃদির ধারণা নাই বাইক চলছে না উড়ছে। তবে হুট করে বাইক থামায়। হৃদি ভয়ে খামচে ধরল তীব্র পিঠ। উন্মুক্ত বুকে নাক মুখ দাবিয়ে দিল। তীব্র হৃদির মাথায় হাত বুলিয়ে বলল, বউ, হুম। চিন্তা নেই, এখন আমরা সেফ আছি। হৃদি ফট করে বলল, তাহলে আমি বের হব? হৃদি তীব্রর বুক থেকে বের হতে চাওয়ায় তীব্র বিরক্ত হয়ে বলল, কেন? তোকে বের হতে হবে কেন? হৃদি তা তীব্র বিরক্তি তোয়াক্কা না করে বলল, ছাড়ুন আমায়। না ছাড়লে কি করবি? আমাকে এইভাবে বেঁধে না রেখে ছাড়ুন। আমি পালিয়ে যাচ্ছি না। কি এক মাফিয়া হয়েছেন, কপাল চুয়ে রক্ত পড়ছে এখনো। ব্যথা করে না নাকি? ওষুধ খেয়েছে, তাই ব্যথা করছে না। ঔষধ কখন খেলেন? আপনি না খাওয়ালেন চান? এই ওষুধ কিন্তু আপনি ছাড়া কেউ খাওয়াতে পারতো না। হৃদি আহামকের মতো তাকালো তীব্রর দিকে। সে কখন খাওয়ালো ঔষধ? তবে তীব্র হাসি দেখে বুঝতে বাকি রইল না সে কোন ঔষধের কথা বলেছে। হৃদি এবার আর লজ্জা পেল না। আপাতত তার চিন্তা তীব্র রক্তাক্ত কপালের দিকে। খুলুন না। তীব্র অবাক হওয়ার ভান করে বলল, আমি মেয়েদের ওড়না পড়ি যে খুলবো? হৃদি বিরক্ত হয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সে জানে এই লোকের তেরামি চূড়ান্ত। আরে ওড়না দিয়ে যে বেঁধে রেখেছেন সেটা খুলুন। দরকার নেই, এভাবেই থাকেন। এই আপনি খুলবেন কি না? তীব্র হৃদির দিকে চেয়ে ওড়না খুলতেই হৃদিতা তীব্র টি শার্টের ভেতর থেকে বেরিয়ে এবার নামতে চাইলে বাঁধল আরেক বিপত্তি।
এভাবে বাইকে বসায় নড়াচড়া করতেই হৃদির অস্বস্তি বোধ হচ্ছে। কিছুক্ষণ চেষ্টা করে না পেরে বলল, একটু নামানামাই প্লিজ। তীব্রর সোজাসুজি উত্তর, পারবো না। হৃদি তীব্রর কথায় কাঁদো কাঁদো মুখ করে বলল, প্লিজ আমায় নামিয়ে দিন, আপনার কপাল ছুঁয়ে রক্ত পড়ছে তো। তীব্র হৃদির কাঁদো কাঁদো মুখের দিকে চেয়ে আর না করতে পারল না, তাই কোমরের দুপাশে ধরে চেড়ে এক পাশে নামিয়ে দিল। হৃদি নিজের খুলে যাওয়া চুলগুলো খোপা করতে করতে বলল, আপনিও নামুন বাইক থেকে। তীব্র তেরামি না করে বউয়ের কথা শুনল। নেমে এসেই তীব্র বলল, কি করবেন আপনি? হৃদি বিড়বিড় করে বলল, মেরামত করব। বলেই তীব্রর হাতে থাকা নিজের ওড়নাটা নিয়ে ছিঁড়ে দুভাগ করল। তীব্র শুধু দেখছে হৃদিকে। ওড়না না থাকার কারণে গলায় রাতের দেওয়া দাগগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। এক রাতেই যেন কিছুটা পরিবর্তন হয়েছে বউটার। তীব্র ঠোঁটে তখন বাঁকা হাসি বিদ্যমান। তীব্রর এভাবে দেখার মাঝে হৃদি তীব্রকে নিচু করে কপালে লেগে থাকা রক্ত পরিষ্কার করে দিয়ে অপর টুকরা দিয়ে এক হাতে তীব্র চুলগুলো ধরে অন্য হাতে পেঁচিয়ে ব্যান্ডেজের মতো বেঁধে দিল। বাধা শেষ হতেই হৃদি ঠোঁট ছোয়ালো ব্যান্ডেজের ওপর। তীব্র এতক্ষণ ভদ্র বাচ্চার মতো চুপচাপ ছিল। কপালে হৃদির আলতো স্পর্শ করতেই আবেশে চোখ বন্ধ করে নিল। মনে মনে বিড়বিড় করে বলল, আমার সুখ পাখি। হৃদিতা তীব্রর দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হৃদিতা তীব্রর এমন চাহনিতে ঘায়েল হলো। ওই নীলাভ বর্ণের চোখজোড়া বরাবরই হৃদিতাকে টানে, তবে চোখজোড়া এই মুহূর্তে খুবই শান্ত আর নির্মল দেখালো। তীব্রর পুরো দৃষ্টিতে হৃদিতাতে আবদ্ধ, বিশেষ করে ঠোঁটের দিকে। হৃদিতা তীব্র দৃষ্টিতে থতমত খেয়ে বেশিক্ষণ তাকালো না তীব্রর ওই চোখজোড়ায়। এভাবে তাকালে মনে হয় যেন সে ঘোরে চলে যায়। হৃদি চোখ নামিয়ে বিড়বিড় করে বলল, দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন। তীব্র হৃদিতাকে বিড়বিড় করতে দেখে মৃদু হেসে বলল, চাকর কি বেগম যান? হৃদিতা তীব্র দিকে একধানে কিছুক্ষণ তাকিয়ে দেখল। এলোমেলো চুলে ব্যান্ডেজের মতো ওড়নাটা পেঁচানো তীব্রকে। আনমনায় গুনগুন করে উঠল হৃদিতা, রুক্ষ এলোমেলো চুলগুলোয় মনটায় চায় যেন হাত বুলোই, দুহাতে আদর করি মুখটাকে, হৃদয়ে বেঁধে রাখি সুখটাকে। হৃদিতার গুনগুন শেষ হওয়ার আগে তীব্র হৃদিকে টেনে কোমর পেঁচিয়ে ধরে বলল, এই বউ, চুল, মন, হাত, আদর, মুখ সব আছে, চাইলে বাঁধতে পারেন, আমি মাইন্ড করবো না। হৃদি তীব্রর কথায় আনমনেই দুহাতে আঁকড়ে ধরল তীব্রর মুখটা। চোখে জঙ্গলের সেই দৃশ্য ভাসতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ যদি তীব্রর কিছু হয়ে যেত, ভাবতেই বুকের মাঝে তীব্র হাহাকারে ছেয়ে গেল হৃদির। দম আটকে আসতে চাইল, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তীব্র হৃদির এমন আকস্মিক পরিবর্তনে কিঞ্চিত চিন্তিত মুখেই বলল, এই বউ, এই যান। এই বউ, এই কথাটুকুতে কি এমন আছে, কি এমন প্রশান্তি আছে? হৃদি চট করেই ঝাঁপিয়ে পড়ল তীব্রর প্রশস্ত বুকে। তীব্র হৃদিকে আগলে নিতেই ঝড়ের গতিতে পরপর কয়েকটা গাড়ি এসে থামল। গাড়ির শব্দে হৃদি খামচে ধরল তীব্রর পেছনের শার্ট। তীব্র এক পলক গাড়ির দিকে তাকিয়ে হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, গাড়িতে আমার জ্যাকেট আছে, নিয়ে আয়। তীর কিছু বলার আগে তীব্রর কথায় একবার তীব্র তো একবার হৃদিকে দেখে গাড়ির ভেতর থেকে জ্যাকেট এনে দিতেই তীব্র সেটা হৃদির শরীরে জড়িয়ে দিল। তীর চিন্তিত মুখেই বলল, হৃদিতা ঠিক আছে? তীব্র তীরের কথায় ভ্রু কুঁচকে বলল, ভাবি থেকে হৃদিতা। তীর রক্তমাখা শার্টের হাতা ভাঁজ করতে করতে ক্যাবলা হেসে বলল, ভাবি ডাকার জন্য তোর বউ আমার থেকে গুনে গুনে 10 বছরের ছোট। তীব্র সেসবে তোয়াক্কা না করে বলল, 100 বছরের ছোট হলেও ভাবি মিন্স ভাবি। গট ইট? তীর ফস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, শালা মীর জাফর ইকবাল হোসেন উদ্দিন রহমান আনামিয়া স্যারের চেলা যে আমি। শালা আমার বউকে শুধু বিয়েটা করতে দে, তখন আমিও দেখাবো। তীব্র তীরের কথা এবারও তোয়াক্কা না করেই বলল, শার্ট চেঞ্জ করে আয়, ও ভয় পাবে। তীর তীব্রর কথা এবার কোনো কথা ছাড়াই মেনে নিল। একে তো হৃদির কথা ভেবে তার ওপর পুরো শার্ট রক্তে লাল হয়ে আছে। রক্ত অবশ্য তার না, তীব্র শত্রুপক্ষের বাম হাত, মানে এরিক জ্যানসনের ছোট ভাই এরিক জ্যানসন। এরিক জ্যানসন হচ্ছে মাফিয়া ওয়ার্ল্ডে তীব্র শত্রুপক্ষ।
যার প্রতিনিয়ত একটাই প্রচেষ্টা তীব্রকে শেষ করা। তবে গত 5 বছরে এটা শুধু তার চেষ্টাই মাত্র, কখনো তীব্র পর্যন্ত পৌঁছাতে পারেনি, আজও পারত না যদি না হৃদিতা তীব্রর সাথে থাকত। বউ ছিল বিধায় তীব্রকে মারার কথা বাস্তবে ভাবনার সুযোগ হয়েছে, নয়তো তীব্র সেই সুযোগই কখনো দিত না। তীর চেঞ্জ করে আসতেই দেখল মীর চলে এসেছে। মীর লাশটা কফিনে করে জ্যাংশন মহলে পাঠিয়ে দিয়েছে। যদিও মেরেছে তীর, কিন্তু পৌঁছে দিয়েছে মীর। এসব খুন টুন খুব কমই করে তীর। তীব্রর মতো ঠান্ডা মাথায় খুন যদিও তার দ্বারা সম্ভব নয়, তবুও আজ কাজটা সে নিজেই করেছে এবং ভালোভাবেই করেছে। তীর আসতেই দেখল তীব্র হৃদিতাকে গাড়িতে বসিয়ে দিয়েছে, মীর ড্রাইভিং সিটে বসা। তবে তীব্রকে গাড়িতে বসতে না দেখে বলল, তুই আবার কোথায় যাবি? একটু নেশা চেপেছে। তীব্রর কথায় তীর আহামকের মতো শুধালো। কিসের নেশা? তীব্র বাইকে উঠতে উঠতে বলল, বইয়ের পর বাইকের নেশাটা। তীব্রর বাইকের নেশার কথা শুনে এক দৌড়ে গিয়ে মীরের গাড়িতে বসেছে। পিছে হৃদিতা বসে আছে আর এদের কাণ্ড দেখছে। তীরকে দৌড়ে আসতে দেখে হৃদিতা অবাক হয়ে বলল, কি হয়েছে ভাইয়া? আপনি এভাবে আসলেন কেন, আর উনি কোথায়? তীর কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করেন ভাবি, আপনার মতো এত সাহস আমার নেই তীব্রর সাথে বাইকে ওঠার। আমার একটা ভবিষ্যৎ আছে তো, নাকি বলেন? আপনারও তো ইচ্ছে হয় আমার বিয়ে দিয়ে টুকটুকে লাল একটা বউ আনার। হৃদি তীরের কথায় পুরো দমে হতবাক হয়ে বলল, বাইকে উঠতে কি সাহস লাগে ভাইয়া? তীর অসহায় মুখ করে বলল, তীব্রর সাথে বাইকে উঠতে সাহস লাগে ভাবি? এই বেটা গাড়ি চালায় না, উড়ায়। বাইকে বসে নিজেকে পাইলট দাবি করে, বাইক উড়ায় তীব্র। হৃদি তখনও ব্যাপারটা বুঝতে পারেনি। কই, সে তো তীব্রর সাথেই বাইকে এলো। হৃদির ভাবনার মাঝেই তীব্র হেলমেট পরে বাইক স্টার্ট দিল। ইতোমধ্যে গাড়িও চালু হয়েছে, কিন্তু তীব্র বাইক স্টার্ট করতেই যেন মিস্টার ইন্ডিয়ার মতো হাওয়ার বেগে ছুটে চলল। হৃদি এবার নিজেই আহাম্মক হয়ে গেল। কয়েক সেকেন্ডে তীব্র বাইক আর দেখা যাচ্ছে না, যদিও গাড়িও বেশ স্পিডে চলছে। দেখেছেন ভাবি বাইক কেমন উড়ায়? মানে আমাকে? আপনাকে নিয়েও এমন স্পিডে চালিয়ে এসেছে। হৃদিতা হকচকিয়ে গেল। এমন স্পিডে চালালো, অথচ সে জানেই না, জানবেই বা কী করে? বুকের মাঝেই তো ঘাপটি মেরেছিল হৃদি, তাও টি শার্টের ভেতর। হৃদি এসব ভাবনার মাঝেই তীব্রর বাইক পেছন থেকে ছুটে এসে থামলো গাড়ির সামনে। হৃদি হকচকিয়ে গেল। এই না, সামনে দিয়ে গেল। এইটুকু সময়ে পেছনে দিয়ে কিভাবে এলো? কানাডার রাস্তা কি ছোট নাকি? হৃদির ভাবনার মাঝেই তীব্র গাড়ির কাছে এসে বলল, তোর বাইকে আয়, আমি বউর সাথে যাব। মীর বিরক্তকর ভঙ্গিতে নেমে এলো গাড়ি থেকে। তীব্রকে কিছু বলা আর না বলা সমান। ও বলছে যাবে মানে যাবে। মীর নামলেও তীর চুপচাপ বসে আছে দেখে তীব্র দাঁতে দাঁত চেপে বলল, নাও। তীর একটু তেরামি করে বলল, দেখ ভাই, আমি একটা খুন করে ভীষণ ক্লান্ত, তোর মতো এত এনার্জি নাই আমার, আমাকে সাথে নিয়ে চল। তীব্র বিরক্ত হয়ে তীরকে গাড়ি থেকে নামিয়ে দিল। তীরে তেরামি সে জানে, এখন উল্টাপাল্টে কথা বলে তার মাথা খাবে, এটা নিশ্চিত হয়েই সে নামিয়ে দিয়েছে। তীরও কম কিসে, ইনোসেন্ট মুখ করে বলল, দেখলেন ভাবি আমাকে কিভাবে আবর্জনা ভেবে নামিয়ে দিল? হৃদি তীরের কাণ্ডে সত্যি অবাক হলো। এ লোক এমন কেন? আপনি ভাইয়াদের গাড়ি থেকে বের করলেন কেন? আমরা একসাথেই তো যেতে পারতাম। তীব্র তিরিক্ষি মেজাজে বলল, আমি একসাথে যাব না। কেন? সেটা আপনি কিছুক্ষণে জেনে যাবেন। এখন জানলে কি সমস্যা? তীর ও তীব্রকে জ্বালাতে হৃদি তার সঙ্গ দিয়ে বলল, হ্যাঁ, বল কি সমস্যা? তোর বাইকের নেশা শেষ, বাইকে যাবি বলে গেলি না কেন? বল। তীব্র চরম বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, বউ নেশা কাটে না তো বাইক। কি হলো বল। তীব্র তীরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে মীরের উদ্দেশ্যে বলল, মীর, বাইক স্টার্ট দে। তীর আসবে না, আজ রাস্তা থাকার প্ল্যান আছে ওর। তীব্রর কথায় তীর চট করেই দৌড় দিল বাইরের পেছনে, কারণ তীব্রর বলতে দেরি, মীরের বাইক স্টার্ট করতে দেরি হলো না। তীর বাইকের পেছনে ছুটতে ছুটতেই বলল, এই শালা মির্জাফর ইকবাল স্যারের নাতি, থাম বলছি। তীব্র ডোর খুলে হৃদি দেখে নামতে বলে চট করেই কোলে তুলে নিল।
কোলে নিয়েই গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতেই হৃদিতা বলল, এসব কি করে কেন নিচ্ছেন? বউ, কথা বড় না জান। নাও আই ওয়ান্ট টু টেস্ট ইউ। রাত পেরিয়ে তখন ভোর। চারদিকে পিনপতন নীরবতা হলেও গাড়ির শব্দে চট করে উঠে বসল রূপালী। দৌড়ে গিয়ে দরজা খুলতেই নজরে এলো তীরকে। তীর রূপালীকে হঠাৎ এখানে দেখে হকচকিয়ে বলল, এ কি রূপ, তুমি এখানে? রূপালী তীরের দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল, তীব্র ভাইয়া কোথায়? আমি তো জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু তোমরা কেউ বাড়িতে নেই। কোথায় ছিলে তোমরা? তীর রূপালীর দিকে তাকালো। পরনে জিন্স টপস, গলায় স্কার্ফ জড়ানো। রূপালী অতিরিক্ত সুন্দরী হওয়ায় কালো টপস একদম ফুটে উঠেছে। পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো ছড়িয়ে আছে। হালকা সাজে মারাত্মক লাগছে। তীর নিজেই তো চোখ ফেরাতে পারছে না। তীর ভাইয়া? তীর নিজেকে সংযত করে বলল, তীব্র হয়তো আসছে, কিন্তু তুমি হুট করে চলে এলে। রূপালী মিষ্টি হেসে বলল, আমি তো অভিক ভাইয়ের সাথে এখানে এসেছি ভাইয়ার প্রফেশনাল কাজে। তবে মজার ব্যাপার কি জানো? তীর রূপালীর হাস্যোজ্জ্বল মুখটা দেখে বলল, কি? রাইমা আপুও এসেছে, সাথে ওনার হাজবেন্ড আর বেবি। তীর অবাক হয়ে বলল, কি? রূপালী তীরের অভিব্যক্তি দেখে হেসে বলল, আরে আরে, এতটা অবাক হচ্ছ কেন? রাইমা আপু তার কোনো প্রফেশনাল কাজের জন্যই কানাডাতে এসেছে। এয়ারপোর্টে আমাদের দেখা হয়। কাল আমি ওদের আসতে বলেছি। জন্মদিনের পার্টি হলো না, তাই ভাবছি কাল। ঘুমন্ত হৃদিতাকে তীব্র কোলে দেখে আশ্চর্য হয়ে কথা থামিয়ে দিল রূপালী। হৃদিতাকে তীব্রর কোলে দেখে না চাইতেও বুকের ভেতর হাহাকার করে উঠল। মনে মনে কেউ একটাই প্রশ্ন বারবার করল, তুই কেন নোস? কেন তোর কপালে সেই সুখ লেখা নেই যা ওর কপালে আছে? কেন ওই পুরুষালী চওড়া বুকে তুই মাথা রাখতে পারলি না? কেন? কি কাজে লাগলো তোর এই রূপের জাদুতে? কেন ওই পুরুষকে বাঁধতে পারলি না? রূপালীর চোখজোড়া টলমল করছে পানিতে। ঘুমন্ত হৃদিতা কি সুন্দর তীব্রর বুকে মিশে আছে। এক হাতে খিচে ধরে আছে তীব্র শার্ট। অথচ এই পুরুষেরই মেয়েদের প্রতি কতই না অবজ্ঞা ছিল। কোনো মেয়ে তার আশেপাশে আসলেও সহ্য করতো না, সেখানে তাকে ছোঁয়াতো দুঃস্বপ্ন। হাজারো সুন্দরী মেয়েদের দিকে সে এক পলক তাকায়নি। সে এক শ্যামলা মেয়েকে নিজের বুকে জায়গা দিয়েছে, তার দিকে তাকিয়ে যার মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। এসব কখনো বাস্তবে সম্ভব হয়? এমন পুরুষ যা প্রতিটি নারীর স্বপ্ন, সে পুরুষ নাকি এক শ্যামকালো মেয়েতে আবদ্ধ। রূপালীর এখনও এই সত্যি মানতে কষ্ট হয়। মনে হয় এসব মিথ্যা, সে কল্পনাতে বসবাস করছে। তীব্র এক পলক রূপালীকে দেখে কিছু না বলে হৃদিতাকে নিয়ে চলে যায় বেডরুমে। তীব্রর এই অবজ্ঞা যেন রূপালীর মন ভেঙ্গে চুরমার করছে বারবার বারবার। মনে হয় সে কেন নয়। তীব্রর যাওয়ার দিকে তাকিয়ে একবার রূপালীর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা মাত্রাতিরিক্ত সুন্দর, তবুও তীব্র চৌধুরী তাকে ছেড়ে দিয়েছে। রূপালীর একনিষ্ঠ ভালোবাসা বোঝেনি। এতে একটা কথা আজ সে ক্লিয়ার বুঝতে পারে। রূপ একটা মোহ, মায়া না। মোহ হয়তো দুদিনে কেটে যায়, কিন্তু মায়া শত জন্মেও কাটে না। রূপ, অনেক রাত হয়েছে। সে কেন আমার হলো না তীর ভাইয়া? তীর কিছুটা বিব্রত বোধ করল। রূপালী সরাসরি এই কথা বলবে সে ভাবেনি। তবে তীর রূপালীর কষ্ট দেখে কিছুটা মিষ্টি সুরে বলল, বুঝলে তো রূপ, দুনিয়াতে কাকে কখনকার পছন্দ হয় সেটা বলা মুশকিল। ভালোবাসা কি দেখে হয় সেটা আমি জানি না। এক একজনের কাছে ভালোবাসার সঙ্গে এক এক রকম। তবে সবচেয়ে বড় কথা কি জানো? ভালোবাসা মানে ত্যাগও। তাকে পেতেই হবে, তাকে পাওয়াই লাগবে, সেটা কি জরুরি? রূপালী তীরের দিকে তাকালো। তীর আবারও মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তীব্র হৃদিকে ভীষণ ভালোবাসে রূপ। হয়তো মুখে কখনো স্বীকার করে না, কিন্তু হৃদি ছাড়া তীব্রর অস্তিত্ব মুছে যাবে। হৃদিকে নিয়ে তীব্রর পাগলামি কোনো আশিক টাইপের না, পুরোটাই ভয়ঙ্কর। ভালো থাকতে হৃদিকে চাই। আমরা হয়তো তীব্রর মতো করে ভালোবাসতে পারি না, তবে ত্যাগ করে আমাদের ভালোবাসার মানুষটাকে তো ভালো রাখতে পারি, তাই না? রূপালী চোখের পানি মুছে নিজেকে সামলে বলল, হয়তো। তীর কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, লং জার্নি করে এসেছ, অনেক টায়ার্ড হয়তো তুমি, যাও রেস্ট করো। বলেই সে নিজের জন্য বরাদ্দ রুমে ঢুকে যায়।
রূপালী তীরের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। সময়টা তখন সকাল। হৃদিতা পিট পিট করে চোখ খুলে এক পলক তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিল। রাতের কথা মনে হতেই চট করে উঠে বসতে চাইল, কিন্তু পারল না। বুকের ওপর ভারী কিছু অনুভব করতেই তাকালো ঘুমন্ত তীব্রর দিকে। ঠিক সেদিন গাড়িতে তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিল, আজও তাই। হৃদি তীব্রকে দেখে দু হাতে তীব্রর মাথা ধরে আরও শক্তভাবে আঁকড়ে ধরল। কাল তার কাছে ভয়ঙ্কর একটা সময় ছিল। তীব্রর কপালে হাত রেখে দেখল কালকের ওর বাঁধা ওড়না এখন পর্যন্ত সেভাবেই বাঁধা আছে। হৃদি ছটফটিয়ে উঠতে চাইল, কিন্তু আবারও ব্যর্থ হলো। হতাশ হয়ে তীব্রর মুখখানা দেখতেই নজরে এলো তীব্র ঠোঁটের কোনায় কালচে দাগের দিকে। গাড়িতে তীব্রর সাথে রোমান্টিক মুহূর্তের কথা মনে পড়তেই হৃদি মুচকি হেসে হাত ছোয়ালো তীব্র ঠোঁটের দাগের দিকে। তীব্রর সাথে পেরে উঠতে না পেরে কামড়ে ধরেছিল তীব্র ঠোঁটে। এতে তীব্র থামিনি, বরং আরও উতলা হয়েছিল। ক্ষতের ওপর ক্ষত সৃষ্টি হয়েছিল। বউ? হৃদিতা ভাবনার মাঝে বউ ডাক শুনে হকচকিয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র ঘুম ঘুম ডাকটা নেশার মতোই টানল তাকে। আনমনেই বলল, কিস করতে মন চাইলে করতে পারেন, আমি কিছু মনে করবো না, নয়তো আমিই করছি। হৃদি চট করেই তাকালো তীব্র দিকে। দু হাতে তীব্রকে ঠেলে এলো পাথারি কিল দিয়ে দৌড়ে ঢুকলো ওয়াশরুমে। তীব্র কিছুক্ষণ আহাম্মকের মতো তাকিয়ে সেও দৌড় দিল, কিন্তু হৃদিতা ইতোমধ্যে দরজা আটকিয়ে দিয়েছে। এই বউ, বউ দরজা খুলুন, আমিও তো গোসল করব, কাল সারাদিন গোসল করিনি। হৃদি তীব্রর কথায় চেঁচিয়ে বলল, আমি আগে গোসল করব, তারপর আপনি। তীব্র মিষ্টি সুরে বলল, একসাথে গোসল করি, সমস্যা কোথায়? আমার বাচ্চা অনেক বড়। আপনার উদ্দেশ্য আমি বুঝি না, ঠিকই বুঝি। আপনি আমাকে এত ডেসপারেট ভাবেন বলছেন? বিশ্বাস করুন, আমি খুব জেন্টলম্যান। জি না, আপনার ভাবনার চেয়েও বেশি ভাবি। আর আপনি কেমন জেন্টলম্যান আমার জানা হয়ে গেছে। তীব্র কিছুটা রেগে দরজা বাড়ি দিতে গিয়েও হৃদির কথায় অবাক হয়ে যায়, কারণ হৃদি ওপাশ থেকে বলছে, এই খবরদার, যদি রাগ দেখিয়েছেন তো আজকে সারাদিন আমার আশেপাশেও আসবেন না। তীব্র অবাক হয়েই মনে মনে বলল, এইটুকু বউ আমাকে হুমকি দিচ্ছে? আমাকে? মানুষের তীব্র চৌধুরীকে, যে মেয়ে আমাকে দেখলে দিনে দুবার জ্ঞান হারাতো। আবার পরক্ষণেই মুচকি হাসল তীব্র। ছোট্ট বউটা এবার তাকে ঠিক সামলে নিবে। যার জীবন শেষ করার জন্য ওই গ্রামে গিয়েছিল তীব্র, আজ সেই মেয়েটাই তার জীবন হয়ে গেছে। তার রৌদ্রতপ্ত জীবনে এক ফালি মেঘ হয়ে ছায়া দিয়েছে, যার ছায়া তীব্রকে অশান্ত থেকে শান্ত করে, যার স্পর্শ জ্বলন্ত আগুনে ঠান্ডা পানির মতোই তাকে ঠান্ডা করে। ওই মিষ্টি মুখখানা সকল কিছু ভুলতে বসায় তীব্রকে। আর ওই হাসি, এই হাসিতেই তো সে আটকে গেছে তীব্র। টানা টানা গভীর আঁখি যুগলে যখন কান্নারা ভিড় জমায়, তখন পাপড়িগুলো ভেজা ভেজা হয়ে লেপ্টে থাকে, তাকে আকর্ষণ করে। ঠোঁট ফুলে যখন কাঁদে, ইচ্ছা করে সামনে বসিয়ে রেখে ওকে দেখি। প্রিয় মানুষের কান্না কারো পছন্দ হয় কিনা তীব্রর জানা নেই, তবে তার প্রিয় বউয়ের কান্নারত মুখখানা তীব্রর পছন্দ। তীব্র এসব ভাবতে ভাবতে আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ল। হৃদির বালিশে মুখ গুজতেই বউয়ের মিষ্টি ঘ্রাণ নাকে এসে বাড়ি খেল। চোখ মুখ বুজে ঘ্রাণ নিতেই ভেসে এলো হৃদির কণ্ঠস্বর, এই যে শুনছেন? না, শুনছি না। আসলে মানে আমার জামা কাপড়গুলো একটু দেবেন প্লিজ। পারবো না। দিন না প্লিজ। নো। এই দিন না প্লিজ, আমি কাপড় নিতে ভুলে গেছি। তীব্র তেরামি করে শুয়ে থাকলেও একটু পর চট করে উঠে লাগেজ থেকে একটা গাউন টপস জামা বের করলো। কিছু খুঁজতে খুঁজতে বলল, এই বউ, আপনার ওই জিনিসটা কোথায়? হৃদি হক চকিয়ে গেল তীব্র কথায়। ওই জিনিস মানে? কি হলো বলুন। হৃদিতা চট করেই যেন তীব্রর অভিব্যক্তি বুঝতে পারল। লজ্জায় লাল হয়ে আমতা আমতা করে বলতেই তীব্র বলল, পেয়েছি, থাক আর বলতে হবে না। স্বামীর কাছে এত লজ্জা, তবে কি আমি আপনার লজ্জা ভাঙাতে পারিনি? তীব্র চৌধুরী কিনা নিজের বউর লজ্জা ভাঙাতে পারলো না, হয় আফসোস। হৃদিতা তীব্রর এমন হাপিত্তাস দেখে লজ্জা পেল, শুধু অবাক হলো। তীব্র হৃদিতার সাথে খুব নর্মাল স্বামী স্ত্রীর মতো কথা বলছে, যেন যুগ যুগ তাদের প্রেম চলছে। আর তীব্র সেইটাই প্রেমিক। হৃদিতা উপন্যাসে পড়েছে, তার মায়ের সুটকেসে বেশ কিছু উপন্যাসের বই ছিল। সেই থেকেই প্রেম,
প্রেমিক ভালোবাসা সম্পর্কে বেশ ধারণা হয়েছে তার। তবে তীব্রর সাথে এমন প্রেমিক টাইপ ব্যাপার কখনো যাবে? সে তীব্র চৌধুরী না। তীব্র চৌধুরীর সাথে ভিলেন টাইপ ব্যাপারগুলো যাবে, প্রেমিক টাইপ না। তবে এই পাষাণ নিষ্ঠুর মানুষটা কখনো এমন কথা বলতে পারে জানা ছিল না। হৃদিতা মনে মনে ঠোঁট বিড়বিড় করে নিজেকে বলল, আমি তো এখানে আসার আগে ভেবেছিলাম তীব্র আমাকে দেখা মাত্র হয়তো আঘাত করবে, মারবে, বকবে, হয়তো আমাকে মেরেই ফেলবে। তবে তীব্র আমাকে এভাবে আগলে নেবে এটা আশা করিনি। আমার জন্য এতটা ডেসপারেট হবে আমি ভাবিনি। আমার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখবে তা কখনোই ভাবিনি আমি তো ভাবনায়ও আনিনি তীব্র আমায় মেনে নিবে। আমি ভেবেছিলাম আমার সকল চেষ্টা বিফলে যাবে, ফিরে যেতে হবে বাংলাদেশে। আবার ভেবেছিলাম তীব্র আমাকে এক রাতের জন্য ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। আমার মতো মেয়েকে বউয়ের পরিচয় দিয়ে কখনো ভালোবেসে আগলে রাখবে না। নামমাত্র বউ হয়ে থাকবো আমি তীব্র চৌধুরীর, কখনো ওনার সাথে একটা সুখের সংসার হবে না। তবে আজ এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার সকল ভাবনা ভুল। ভিলেন হয়েও যদি আমায় আগলে রাখে, আমাকে ভালোবাসে, আমার জন্য শত সুন্দরী রমণীকে ত্যাগ করে, সেই ভিলেনের কাছে তো হাজারটা শুদ্ধ পুরুষের ভালোবাসা তুচ্ছ। কারণ শুদ্ধ পুরুষ সর্বদা সুন্দরী নারীতে আসক্ত হয়। ঠিক উপন্যাসে পড়া চোখ ধাঁধানো সুন্দরী নারীদের প্রতি তাদের আসক্তি জন্মে। আর ভিলেন সে তো শুদ্ধ পুরুষ হয় না, তারা তো রূপে আসক্ত হবেই। আর সেই ভিলেনই যদি আমার মতো কালো মেয়েতে আটকায়, তবে ওনার জন্য তো হাজারো ব্যথা সহ্য করা যায়, তার জন্য 7 খুনও মাফ করা যায়। আমিও করব, অতীতের সব ভুলে এই পুরুষটাকে উজাড় করে ভালোবাসবো। হৃদিকে ভেজা শরীরে এভাবে দাঁড়িয়ে থেকে গভীর ভাবনায় দেখে তীব্র ভ্রু কুঁচকে এগিয়ে এলো। এই বউ। ব্যাস এইটুকু শোনার ছিল, বউ। হৃদিতা ভেজা শরীর ঝাঁপিয়ে পড়ল তীব্র খোলা বুকে। তীব্র প্রথমে হকচকিয়ে গেল, পরক্ষণেই মুচকি হেসে বলল, আমার বউ চান। তীব্র সম্বোধনে হৃদিতা মুখ তুলে তাকালো তীব্র দিকে। ভেজা ভেজা চুল, ভেজা চেহারায় কতই না স্নিগ্ধ লাগছে বউটাকে। তীব্র হৃদির দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে ভেজা শরীরে দাঁড়িয়ে থাকা হৃদিকে দেখে শুকনো ঢোক গিলে বলল, বউ একটুখানি ছুঁয়ে দিই। হৃদিতা চমকে উঠল তীব্রর কথায়। শরীরের লোম দাঁড়িয়ে গেল, শীতল বাতাস বয়ে গেল সর্বাঙ্গে। ততক্ষণে তীব্র মুখ গুজেছে গলার ভাঁজে। হৃদি উত্তেজিত হয়ে খামচে ধরল তীব্রর মাথার পেছনের চুল, সায় দিল তীব্রর পাগলামিতে, আরও একবার ডুব দিল তীব্রময় ভালোবাসায়। কানাডার শহরে তখন বাজে সকাল 9টা। হৃদিতা সবই ফরজ গোসল করে ভেজা লম্বা চুলগুলো কোনো মতে শুকিয়েছে। তীব্রর পাগলামিতে সায় দিয়ে দেরি হয়েছে অনেকক্ষণ। সকালের নাস্তা করতে হবে, যদিও তীব্র তাকে মানা করেছে রান্না করার জন্য। রান্না তার করা লাগবে না, রান্না করার লোক আছে। তবুও হৃদি রান্না করার জন্য নিচে নামতেই অবাক হয়ে গেল। যেহেতু তীব্রর এই বাসা ইউনিক স্টাইলে করা, তাই কিচেন থেকে বসার ঘর অবধি সব দেখা যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতেই উন্মুক্ত কিচেনে নজর এলো এক সুন্দরী রমণীকে। পরনে টপ, সাথে ঢিলা প্লাজো। সেই সুন্দরী রমণী হলো রূপালী। রূপালীকে এখানে দেখে চমকে উঠল হৃদিতা। রূপালীকে দেখেই সেদিন রূপালীর সুইসাইড করার ঘটনা মনে পড়ল। তারপর একে একে চৌধুরী পরিবারের সবাই তার থেকে মুখ ফুরিয়ে নেওয়া, সবার কটু কথা, দুর্ব্যবহার, রূপালীর সুইসাইড করার জন্য হৃদিকে দায়ী করা, সবটাই চোখের সামনে ভাসছে হৃদিতার। এদিকে রূপালী কিচেন থেকে হৃদিতাকে দেখে থমকে গেল। হৃদিতার পরনে টকটকে লাল একটা সুতির কাজ করা শাড়ি, হাতে চকচক করছে ডায়মন্ডের বালা, কানে সিম্পল ডায়মন্ডের ছোট্ট ঝুমকা, নাকে জলজল করছে বিবাহিত মেয়েদের চিহ্ন, নাকফুল। সদ্য গোসল করেছে হয়তো, ফলে দেখতে স্নিগ্ধ লাগছে। নতুন বিবাহিত মেয়েদের মতোই আজ সেজেছে হৃদিতা। সকালে তীব্র হৃদিতাকে বলেছে, ড্রয়ারে কিছু গয়না আছে, ইচ্ছে করলে পড়ো, কিন্তু নাকফুল মাস্ট যেন পড়ো। হৃদিতা তো ড্রয়ার খুলে অবাক হয়েছিল। দুটো বক্স ভর্তি নসপিন, বিভিন্ন ডিজাইনের সোনার আর হীরার, সবগুলো নসপিন। এছাড়াও বেশ কিছু ঝুমকা আর চুড়ি। হৃদিতা যদিও কনফিউজ ছিল কোনটা পরবে, কিন্তু তীব্র এসে নিজের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে দিয়েছে। রূপালী হৃদিতাকে দেখে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। গোটা এক জীবনও যদি আফসোস করে, তবুও কি তীব্রকে সে পাবে না তো। হৃদিতা এইখানে এসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? হৃদিতা রূপালীর কথায় অবাক হয়ে গেল।
সে ভাবেনি রূপালী তার সাথে নর্মালি কথা বলবে। হৃদিতা এগিয়ে এসে বলল, কখন এলে আপু? কাল রাতে। ও আচ্ছা। হৃদিতা কিছু বলতে চেয়েও বেশি কিছু বলল না। এদিকে হৃদিতা এগিয়ে আসতেই ফ্রাইং প্যানে ঘোরানো রূপালীর হাত থেমে গেল। বিষাক্ত ব্যথায় চিনচিন করে উঠল বুকের ভেতরটা। হৃদিতার গলায় স্পষ্টভাবে ফুটে উঠেছে তীব্রর দেওয়া ভালোবাসার চিহ্ন। যদিও হৃদিতা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছে, কিন্তু আঁচল সরে ফুটে উঠেছে ভালোবাসার চিহ্নগুলো। রূপালী শুকনো ঢোক গিলে বারবার নিজেকে সামলে নিয়ে বলল, ভালো হয়েছে রিদি, তুমি এসেছো। আসলে আমি তেমন রান্না পারি না, তুমি করো না হয় বাকিটা। হৃদিতা কিছু বলার আগেই রূপালী তাড়াহুড়ো করে কিচেন থেকে চলে যেতেই তীর আর মীর উপস্থিত হলো ড্রয়িং রুমে। হয়তো বাইরে কোথাও গিয়েছিল। হৃদিতা রূপালীর চলে যাওয়ার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। মীর এক পলক হৃদিকে দেখে সোফায় শরীর এলিয়ে বসলেও তীর ফুল এনার্জি নিয়ে হাজির হলো হৃদির সামনে। বাবা, বাংলাদেশের নববধূ, পুরোটাই মাশাল্লাহ। পিচি ভাবি? তীরের কথায় হৃদিতা মুচকি হাসল। দুদিনে হৃদিতা বুঝে গেছে তীরের মতো হাস্যোজ্জ্বল মানুষ খুব কমই হয়। তাই হৃদিতাও তীরের কথায় তাল মিলিয়ে বলল, ধন্যবাদ তীর ভাইয়া। ব্রেকফাস্টে কি খাবেন বলুন? আপনি যা বানাবেন তাই খাবো। এই মীর আলী, তুই কিছু খাইতি নাহি? এক কাপ কফি। শালা আমার, তোরে খাওনের কথা জিগাইছে, পিয়নের কথা না। এর মাঝেই তীব্র এসে বসলো সোফায়। কিচেনের হৃদিতাকে দেখে ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। শাড়ি, গহনা, কিচেন আর বউ, কম্বিনেশনটা বেশ লাগছে তার কাছে। এদিকে তীব্রকে দেখেই ধপ করে সোফায় বসে বলল, এমনি তাকাস কেন? একটাই তো পিচি ভাবে, বদনজর লাগবে তোর। তীব্র তীরের কথায় বিরক্ত হয়ে বলল, তোর কোনো কাজবাজ নেই? তীর মুখ ফুলিয়ে বলল, না, আজ একটা বউ নাই বলে তোর মতো কাজ করতে পারছি না। বউকে গিলে খাওয়া তো একটা কাজ, তাই না মীর? শালা আমাকে বলছিস কেন? তীর ইনোসেন্ট মুখ করে বলল, সরি, তুইও তো সিঙ্গেলস। তীব্র এদের কাণ্ড দেখে বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোদের? আমার কোনো সমস্যা নেই, এটারে বল। অযথা ফালতু কথা। এটা কিন্তু ঠিক না শালাবাবু, তোমরা আমার শালাবাবুকে এভাবে বলতে পারো না। ওর সিস্টেমে কোনো সমস্যা নেই। নাফিসের কথায় সবাই তাকালো সদর দরজায়। নাফিস আর রাইমা, সাথে কোলে একটা তুলতুলে বাচ্চা। তীর রাইমাকে দেখে অবাক হয়ে বলল, দুলাভাই, আমরা তো আপনাকে ছোটখাটো একটা রাম ছাগল পালতে দিয়েছিলাম, হাতির মতো দেখতে। এটা কেডাই? রাইমা তেরে এসে কটমট করে বলল, ইতর কোথাকার। মীর ঠিকই বলেছে, অযথা ফালতু একটা। আমি বুঝি না তীব্র এই ছাগলকে কিভাবে সহ্য করে। কি আমাকে ইনডাইরেক্টলি অপমান করছিস রাম ছাগল? মীর কথার মাঝে ফোরন কেটে বলল, না, তোকে ডাইরেক্টলি অপমান করেছে। নাফিস এদের ঝগড়া দেখে হাসল। এবার তাকালো তীব্রর দিকে। তীব্রকে কিচেনের দিকে তাকিয়ে থাকতে দেখে সেদিকে তাকাতেই চমকে উঠল নাফিস। চট করেই বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। তীব্র এক পলক নাফিসের চমকে যাওয়া মুখখানা দেখে আবারও ভাবলেশীনভাবে হৃদির দিকে তাকালো। থাক রুহু, কাঁদে না বোনু, আমি ভাইয়া তো আছি। রু? তুমি রীতিতাকে রু বলছো কেন? আর রীতিতাই বা তোমাকে দেখে কাঁদছে কেন? নাফিস মিষ্টি হেসে বলল, রুহু নাসিফার বন্ধু, আমার ছোট আর একটা বোন রাই। কিন্তু ওর নাম তো রীতিতা মির্জা। নাফিস হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওর পুরো নাম রুহুনিয়া বিনীতে হৃদিতা। নাফিসের বলা নাম শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল হৃদিতাকে। নাফিস আবারও বলতে শুরু করলো, নাসিফা আর আমি ওকে রুহু বলেই ডাকতাম। সেই ছোট থেকেই নাসিফার সাথে ওর পরিচয়। দুজনেই তখন সব স্কুলে ভর্তি হয়েছে। তখন থেকে দুজনেই ভালো বন্ধু, একদম বোনের মতো। দুজনেই একদম একে অপরের কাজ ছাড়া হতো না স্কুলে। নাসিফা আমার কাছে যেমন আদরের, রুহু তেমনই আদরের। মানে নাফিসা যে মাঝে মাঝে রুহের কথা বলতো, সেই রু আসলে রীতিতা? রুহুই হৃদিতা। হৃদি কাঁদতে কাঁদতে বলল, তোমরা খুব পচা ভাইয়া। সেদিনের পর আর কখনো আমার সাথে যোগাযোগ করনি। নাফুও ভুলে গেছে আমায়। জানো, তোমাদের বাসায় লুকিয়ে লুকিয়ে কত গেছি, কিন্তু সবাই বলতো তোমরা নাকি বাড়িঘর সব বিক্রি করে চলে গেছো। নাফিস ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, বিশ্বাস কর বোনু, আমি সব বিক্রি করার আগে গিয়েছিলাম তোর কাছে দেখা করতে। নাফুও গিয়েছিল আমার সাথে, কিন্তু
কিন্তু কি ভাইয়া, তাহলে আমার সাথে কেন দেখা করনি? নাফুও দেখা করেনি আমার সাথে, জানো? আমি ভেবেছিলাম এই গুন্ডাটা তোমাদের মেরে ফেলেছে। পচা গুন্ডা আমাকে জানো কত জোরে না ধমকেছে, আবার মেরে ফেলতেও বলছিল। তাই বুঝি? বলেই নাফিস আর চোখে তাকালো তীব্রর দিকে। তীব্র চুপচাপ বসে এক নজরে হৃদিতাকে দেখে যাচ্ছে। পচা গুন্ডা ছিল, জানো? আমি তখন কতই না ভয় পেয়েছিলাম। তুমি কেন আমাকে নাফুর সাথে দেখা করাওনি বলো তো, বলো। নাফিস হৃদিতার কথায় ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, সেদিন আমি আর নাফু গিয়েছিলাম তোদের বাসায়, কিন্তু তোর বাবা আমাদেরকে বাড়িতে ঢুকতে দেয়নি। ছোট লোক, গরিব বলে অপমান করেছিল। নাফু সেদিন কতই আকুতি মিনতি করেছিল, বারবার বলেছিল আমরা গ্রামের সব বিক্রি করে চলে যাচ্ছি আঙ্কেল, একবার রুহুর সাথে দেখা করতে দিন। কিন্তু উনি দেয়নি, বলেছিল রুহনিয়া বলতে এখানে কেউ থাকে না। নাফু সেদিন বাসায় এসে অনেক কান্নাকাটি করেছিল। তাছাড়া তুই তো জানিস 5 গ্রামে মিলে তোর বাবার ক্ষমতা তখন অনেক, তাই আমি চেয়েও আর তোর সাথে যোগাযোগ করতে পারিনি। তবে মাঝে মাঝে নাফু যখন মন খারাপ করতো ওকে তোদের স্কুলে নিয়ে আসতাম, কিন্তু তুই নাকি স্কুলে আসতি না। তোর বাবা নাকি বলেছে তুই শুধু পরীক্ষার সময় স্কুলে আসবি, পরীক্ষায় বসবি, ক্লাস করতে আসবি না। তবুও একদিন পরীক্ষার সময় আমি নাফুকে নিয়ে গিয়েছিলাম তোদের স্কুলে। তখন তোর বোনকে দেখেছিলাম, সেও হয়তো পরীক্ষা দিয়ে বের হচ্ছিল। তাকে তোর কথা জিজ্ঞেস করতে সে বলেছিল নাফুর জন্য নাকি তোর পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। এখন যদি তুই নাফুর সাথে কোনো যোগাযোগ করিস তো তোকে আর কোনো রকমভাবেই পড়াশোনা করতে দেবে না তোর বাবা। এটা শুনে নাফু আর তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি রে। নাফু বলতো জানিস ভাইউ, রুহুর সাথে কোনো একদিন ঠিক দেখা হবে, তবে আমি ভাবিনি এই রূপে এখানে তোকে দেখব। সব বুঝলাম, কিন্তু এই গুন্ডার ইতিহাস কোত্থেকে টপকালো? তীরের কথায় নাফিস আর চোখে তাকালো তীব্রর দিকে। তীব্র ভাবলেশীন তখনও তাকিয়ে দেখছে হৃদিকে, যেন দুনিয়ার একমাত্র কাজ বউকে দেখা। বউ ছাড়া দুনিয়াতে আর কিছুই নেই। এদিকে তীব্র বউকে দেখছে খুব মনোযোগ সহকারে, লক্ষ্য করছে বউয়ের প্রতিটি অঙ্গভঙ্গি। কান্না করে বারবার যখন চোখ মুছছে, হাতে চিকন দুখানা চুড়ি একে অপরের সাথে সংঘর্ষ লেগে ঝিনঝিন আওয়াজ তুলছে। ঘন কালো ভেজা পাপড়ি যুগল যখন ঝাপটাচ্ছে, তখন ভেজা ভেজা পাপড়ি থেকে যেন মুক্তদানা ঝরছে। তীব্র হৃদির ছোট্ট ছোট্ট বিষয়গুলো মনোযোগ সহকারে দেখছে। এই যে বউ তার কান্না করে ভাসাচ্ছে, তাতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, বরং ওই কাদো কাদো মুখখানা তাকে আকৃষ্ট করছে। ইচ্ছে করছে শুয়ে দিতে।